গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯৬ সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচেয়ে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে। ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছেন, প্রতি বছর ৩-৪ বার তো যেতেনই। মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনের ঘরে ঢুকতেই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে ধরে, ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন। অতঃপর দোতলায় খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতিবাবু বললেন, দেখো মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেব দৌড়ের সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো। তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। ২০-৩০ বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই ২০-৩০ বছরের কথা বলতে যেও না। তুমি বলবে ৫ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ। তোমার বিরোধীরা এই ৫ বছর মেয়াদ নিয়ে চিল্লাপাল্লা করতে থাকবে। পরে আমি ২০-৩০ বছর মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এক রকমই কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আর একটা কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমারও লাভ হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ, লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে। তোমার নামে বাহবা চলবে। বলা যায় না, তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগলেন। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ তোমার হবে। বলো তো কী লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের ৩টি আসনেই স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জের ৩ আসন পাও। আর ভারতকে করিডোর দেয়া, ট্রানজিট দেয়া, নৌবন্দর দেয়া, এসব তো তোমার পিতার সাথে আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না কিন্তু। বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, বুঝলে? পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশ সফরে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো ৩০ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের বকলম
চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন, রাজকর্মচারীবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী এক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে। 2, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে। 3, পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা অ্যাকোয়ার করতে পারবে না। ঘর ভাঙা আসছে এবং ডক্টর মহিউদ্দিন মন্ত্রী। 1996 সালের রমজান মাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনদের ইফতার পার্টি। গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন। অধিকাংশ অতিথি এসে গেছে। এমন সময় ডক্টর কামাল হোসেন তার 2-3 জন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন। প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্র চিৎকার করে ডাক্তার কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন, ওই যে ঘর ভাঙা আসছে, ঘর ভাঙা আসছে। এই ঘর ভাঙাকে দূরে বসা, ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে, ঘর ভাঙাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না, পায়ে হাত দিয়ে কদম বসি। একেবারে ধারে কাছের লোক ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না। ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিচতলায় 5 নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে। সাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে। মোটরসাইকেল আরোহী বলল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে। আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারাও আপনাকে সরকারের সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে, তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন। তার আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করবেন। সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবা, না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা বলছো কেন? আপনি বললেন তাই বললাম। এখানে তো আরও অনেকেই আছে, কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকেই বলে এসেছি, পুরনো অভ্যাস, তাই বলি। আগে বলছো তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা আপনার ব্যাপার। এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই, দেখবা। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন।
সরকারদ্রোহী ডক্টর মোহাম্মদ খান আলমগীর মন্ত্রী হলেন। অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সে সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায় প্রকাশ করা হলো। 10 টাকায় শেখ মুজিবের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডাক্তার পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবের ছবি লেআউট ডিজাইনের খসড়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই 10 টাকা লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন 10 টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে। এই 10 টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পেছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি, জাতির পিতার ছবি পেছনে কেন? অর্থমন্ত্রী পিএস ডক্টর পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান 10 টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পেছনে জাতির পিতার ছবি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, ওসব মসজিদ টসজিদ বুঝি না। জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন 10 টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা, এটা শয়তানের জাতকে গেলাতে হবে। এরপর অন্য আরেকদিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পেছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন 10 টাকার নোট রয়েছে এটা সেটা। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, শুধু লাশ চাই, মানুষের লাশ। 1990 সালে সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক। আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে। কিন্তু 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালে নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয় নাই। যদিও 1991 সালের পর থেকেই খালেদা জিয়া সরকার পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট 103 জন লোক গুলিতে নিহত হয়েছে। তথাপিও এই নিহত হওয়া 103 জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ভ্যাট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো বাজেট বাতিলের দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানা ইস্যুতে 1992 সাল থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে 2 জন, 3 জন, 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছে। এই নিহত হওয়া মানুষরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনের সকলেই নাম গোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিহত পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হলো না, বিডিআরের গুলিতে নিহত হলো না, নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই ১০৩ জন মানুষ নিহত হলো। হোক না নিহতের অজ্ঞাত পরিচয়, তবু নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল। কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল? হত্যাকারীরা কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদদ দিল? কারা হত্যার আয়োজন করল? কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপির সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে। প্রতিটি আন্দোলন, হরতাল, ঘেরাও কর্মসূচিতে এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগলো। যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদার খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই, মানুষের লাশ, হোক সে যে কোনো মানুষের লাশ। এই দেয়া হলো অগ্রিম টাকা, বাকি টাকা লাশ দেওয়ার পর। কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না। গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসতো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিডিল ছাড়া অন্য কোনো কিছু খেতেন না। শুধু ছটফট ছটফট করতেন আর এখনো লাশ পড়ল না, এখনো লাশ পড়ল না, এরপর আমি কি করব, কি কর্মসূচি দেব। এখনো লাশ পড়ল না বলে উন্মাদিনী পাগলির ন্যায় প্রলাপ বকতে থাকলেন এবং ২৯ নম্বর মিন্টু রোডের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন। যে মুহূর্তে মানুষ খুন হওয়ার সংবাদ বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। ১-১.৫ ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে চোখে রুমাল চেপে ধরতেন, ফটো সাংবাদিকরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না। এই ক্যাপশন দিয়ে সেই ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে 2টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক সেদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে থাকলেন। তারপর সকাল 10টায় সচিবালয় ঘেরাও কথা ছিল। এখন পর্যন্ত একটি লাশও পড়েনি, পুলিশ একটি টিয়ার গ্যাসও ছুড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল কড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন আর পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন। এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কর্নস্যুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী, বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। ২৯ নম্বরের মিন্টো রোডের সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্রও তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা হচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে। কোনো রকম গোলমাল হচ্ছে না, সবকিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে। ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না। এ কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও দ্রুত তোফায়েল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, গিয়ে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আজ যদি কিছু না হয়, তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না।
যাও, তাড়াতাড়ি গিয়ে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো। গিয়ে তোফায়েল আহমেদকে বলা হলো, তোফায়েল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনেই ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন, যাও এখান থেকে, আমি ওইসবে বিশ্বাস করি না। আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি ওইসবে বিশ্বাস করি না। আর একবারও তুমি আমাকে ওইসব বলবে না, তুমি যাও এখান থেকে। এই কথা বলে তোফায়েল আহমেদ তাড়িয়ে দিল। এরপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল, আমি এগুলো পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে এটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বেড়ালের মতো চুপ মেরে গিয়ে বলল, দেখো, আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি? তুমি বসো, তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, স্যুপ খাও, এইদিকে একটা স্যুপ দেন বলে সুং গার্ডেনের বয়কে ইশারা করলেন। 29 নম্বর মিন্টু রোডে গিয়ে পরিস্থিতি বলা হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নগদ 1 লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে করেই হোক লাশ চাই। বেলা তখন 3টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাস স্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগলো। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো। বাস থেকে নাম না জানা নিরীহ 20-30 জন যাত্রীর সামান্য ভিড়। খুনিদের দেশে তৈরি পাইপ গান গর্জে উঠল। পাইপ গানের এক ঝাঁক গুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। 14-15 জন যাত্রী পিচ ঢালা রাজপথে লুটিয়ে পড়ল। 29 নম্বর মিন্টু রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন, মরছে তো, মরছে তো। যেভাবে গুলি ছোড়া হয়েছে তাতে না মরে বাঁচার কথা না। যাও যাও, মেডিকেল হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও। এই ক্ষুধা লাগছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে এসে বলা হলো, 3টা লাশ পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৈরি হয়ে হাতের রুমাল নিয়ে মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন। ফটো সাংবাদিকেরা ছবি তুললেন। পত্রিকায় সেই ছবি ছাপা হলো। নেতা ও উপদেষ্টাদের সাথে সম্পর্ক। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চাকর তুল্যও মনে করেন না। তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে, যে কদর আছে, যে মর্যাদা আছে, আওয়ামী লীগের নেতাদের তাও নেই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে প্রকাশ্যেই বলতেন, এরা সব তো ধান্দাবাজি আর চাঁদাবাজির জন্য আমার সাথে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকর বাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্থ হননি। অবশ্য এক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক ও তার মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম। এই দুই আওয়ামী লীগ নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলতেন। হয়তো অপমান অপদস্থ হওয়ার ভয়ে, কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলতেন। তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে যে তিনি আওয়ামী লীগে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং করতেন, আর এই কারণেই শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পারতপক্ষে ঘাটাতে সাহস পেতেন না। তোফায়েল আহমেদও দলের রাজনৈতিক কলাকৌশল ইত্যাদি ব্যাপারে শেখ হাসিনার প্রতিপক্ষ কখনোই হতেন না। শেখ হাসিনা যা বলতেন, যা করতেন, তোফায়েল আহমেদ কখনোই তার বাদ সাধতেন না বা বিরোধিতা না করে নীরব নিশ্চুপ থাকতেন। এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র, বোমা, জ্বালাও পোড়াও, খুন খারাপের সৃষ্টি করেছিলেন এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিলেন, এর সবই তোফায়েল আহমেদ জানতেন, কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না। ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা ভাবে তোফায়েল আহমেদ থাকতেন। সভা সমাবেশের মঞ্চে বসেই তোফায়েল আহমেদ গভীরভাবে শেখ হাসিনাকে বলতেন, নেত্রী, আপনার গোলন্দাজ বাহিনী ঠিক আছে তো? শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হতেন এবং গর্ব ও দম্ভের সাথে বলতেন, মিরপুরে 3000, নারায়ণগঞ্জে 5000, ফার্মগেটে 2000 ককটেল বোমা ও কাটা রাইফেল রেডি আছে। সারা দেশ একেবারে তামা বানিয়ে দেব। তোফায়েল প্রশ্ন করেন, আর অ্যাকশন বাহিনী? অ্যাকশন বাহিনী মানে মানুষ খুন করার জন্য পেশাদার খুনি। শেখ হাসিনা বলে, সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে, হুকুম দিলেই লাশ পাওয়া যাবে, নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না। এসব শুনে তোফায়েল আহমেদ বলতেন, হ্যাঁ নেত্রী, সব ঠিকঠাক মতো দেখেন।
শেখ হাসিনা সভা সমাবেশ মিছিলে গেলেও দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না। ফলে বাধ্য হয়েই শেখ হাসিনার বাসায় শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যখন যে নেতাই এসেছেন, সে নেতাই হয় চাকর বাকর দ্বারা, না হয় শেখ হাসিনার পোষা আত্মীয় দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছেন। এক পর্যায়ে নেতারা শেখ হাসিনা বাসায় আসাই ছেড়ে দিয়েছিল। যে দুই একজন নেতা আসতো তারা মতিউর রহমান রিন্টু অথবা মিসেস মতিউর রহমান রিন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন, একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখা করা কি সম্ভব হবে? আপনি বসুন, দেখছি বলে মতিউর রহমান রিন্টু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসতো। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশনের ডিশ অ্যান্টিনায় অথবা ভিসিআরে হিন্দি সিনেমা দেখছেন, সিনেমার সাথে নাচছেন, গাইছেন, হাসি ঠাট্টা করছেন। সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান। হিন্দি ছবির মধ্যে যে ছবিতে অসৎ রাজনৈতিক নেতা নেত্রীদের খুন খারাপি, ঘুষ, কালোবাজারির হীন চরিত্র রয়েছে, বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদিন বসে দেখতেন এবং রপ্ত করতেন।